কয়েকদিন ওইখানে আমাদের হয়তো প্রাইমারি একটা ইয়ে হতো, একটা রাইফেল দিত, সিটিং পজিশন, লাইন পজিশন বা স্ট্যান্ডিং পজিশন, এরকম ধরনের একটা ট্রেনিং হতো। তো ওটা আমরা দিতাম আর খাওয়া দাওয়া। কিন্তু সবচেয়ে দুঃখ যে ওইখানে খাওয়াটা ছিল টাফ ব্যাপার, কারণ সন্ধ্যার পরে এক অন্ধকার হয়ে যেত, লাইট টাইট ছিল না। তো যে খেতে বসলে প্রেতরিক মানে কি, যেন আমরা ভাত খেতেছি নিচে প্লেট রাখার অবস্থায় দেখা গেল যে চীনাজোগ প্লেটের উপরে এসে পড়ল। এই চীনাজোগও খেয়ে ফেলাতাম, মুখের ভিতরে পঞ্চার মতো লাগলে ঠান্ডা বাইর করে ফেলা দিতাম, এত ইয়া ছিল আমাদের। অনেকে হাতে নিয়ে খেত, না যোগটু খেয়েছে নিচ রাখবো না, এতটুকু। যাক কয়েকদিন কষ্ট মষ্ট করে এরপরে একদিনের জন্য আমরা সরিলাম চলে গেলাম। ওইখানে গিয়ে জায়গাটার নাম সরিলাম গেলাম। ওইখানে গিয়ে আমরা 10 থেকে 12 ঘন্টা ছিলাম। এরপরে আরও আমাদের সরিলাম যে এটা কি পায়ে হেঁটে যান? না, ট্রাকে, অনেক দূর, প্রায় ধরেন 7-8 ঘন্টা তখন গাড়ি চালানোর পরে আমরা ওখানে যেতাম। সরিলাম যাওয়ার পরে এরপর রাত্রে আমাদের নিতে আসলো, ট্রাক আসলো, 10টা ট্রাক আসলো। একটা ট্রাকে 20-25 জন, মানে একটা প্লাটুন একটা ট্রাকে উঠতাম। খুব কষ্ট করছিল, দাঁড়ায় থাকতে হচ্ছে। ওইখান থেকে সন্ধ্যার পরে আপনার 7টা-8টার দিক দিয়ে গাড়ি ছাড়লো, আগরতলা গেলাম। ওইখানে গিয়ে কিছু নাস্তা টাস্তা খেলাম। আগরতলা থেকে একদম অম্পিনগর, ভোর হলো অম্পিনগর যেতে যেতে। ওটা অনেক দূরে, আসাম বর্ডারের কাছাকাছি নাকি ওটা, আমি তো জানি না, তো বললো যে আসাম বর্ডারের কাছাকাছি। অম্পিনগরটা কেমন দেখলেন? ওটা সব পাহাড়, ওইখানে কোনো শহর নেই। ওটা পাহাড়ের উপরে, টিলার উপরে একটা ইয়ে ছিল। যেহেতু আমরা দ্বিতীয় বেস ছিলাম, প্রথম বেসে খালি পরিষ্কারই বেশি করছে, দ্বিতীয় বেসে আমরা গিয়ে পরিষ্কার তত বেশি করতে হয়নি। ওইখানে আমরা মাচাং ছিল, মাচাঙে থাকতাম আর ট্রেনিং দিতাম, প্র্যাকটিক্যাল ট্রেনিং হতো, ফায়ারিং টায়ারিং যা কিছু হতো। ট্রেনিং ওটা সব ইন্ডিয়ান আর্মি ছিলেন। ওটা খুবই আন্তরিক ছিল, খুবই ইয়াবাজে। তখন আমরা ধরো ওই একজন বাঙালি ছিলেন, উনি শাহেদ সাহেব নাকি সাদেক সাহেব, কি জানি নামটা ছিল, আমার নামটা সেন নাই। তো উনি আমাদেরকে বুঝাই দিত যে ওনারা কিন্তু, তো উনি আবার আমাদেরকে খুব ইয়ে করতো, কারণ সব ছেলেপিলে আমরা তো মনে করেন যে কেউ ইন্টারমিডিয়েট পড়ি, কেউ হয়তো মেট্রিক পরীক্ষা দেবো, এরকম ধরনের, এর বেশি নেই। আর 2 জন ছিলেন 9-এ পড়ে আচ্ছা আমাদের সাথে। তো এতে আমাদের খুব আদর যত্ন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন ছিল। ওইখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব ছিল, আরামদায়ক খানা ছিল। এমনি বা আপনারা ওইখানে যে ট্রেনিং করালেন কি শিখালো? আচ্ছা, ওইখানে ট্রেনিংয়ের ট্রেনিং করেন? ওইখানে আমরা 1 মাস ট্রেনিং করি। ওইখানে 28 দিন 29, মানে 1 মাসে ধরা হতো, আসা যাওয়া নিয়ে 30 দিন 1 মাসে ধরা হতো। ওইখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং হতো, ফায়ারিং করা হতো। যেরকম অনেকটা পোস্টার লাগাই দিত যে এখানে এটা চাইছে ফায়ার করো। অস্ত্র কি শিখছেন? তারপরে একজনের একটা দিত রাইফেল, 303 রাইফেল ছিলেন। তারপরে 303 রাইফেলটাই বেশি ইউজ করতে কয়, এটা যদি আমরা ভালো মতো যদি ব্যবহার করতে পারি তাহলে অন্যান্যগুলা সহজ হবে। কারণ 303টা যে ফায়ার করার সাথে সাথে আমরা এখানে রেখে যে একটা ধাক্কা দিত, এটা 7.5 কেজি ওজনের একটা ধাক্কা পড়তো। তো এই ধাক্কাটা যদি সহ্য করতে পারে তো ওইগুলোর আর কোনো সমস্যা হবে না। তো 303 দিয়ে বেশিরভাগ ফায়ারিংগুলো করতো। লাস্টে তো আমি এলএনজি নিয়ে আমি দিচ্ছি, ট্রেনিং নিছি। আমি বললাম যে আমার এলএনজি দেওয়া হোক, তো এলএনজি আমাকে দেওয়া হয়েছে। এলএনজিটা ধাক্কাটা কম লাগতো। তো আমি আবার আমাদের বেসের যারা ছিল তাদের বেস থেকে বেশিরভাগই ছোট বাইট আর কি ছিলাম আমি, কিন্তু আমার সাহস দেখে অফিসাররা খুব হতো, প্রশংসা করতো যে না আপনার সাহস আছে, আপনি পারবেন। এমনি আপনার কি ওইখানে যে ট্রেনিং পরিচালনার সময় কোনো প্লাটুনে ছিলেন? হ্যাঁ, আমি 3 নম্বর প্লাটুনের কমান্ডার ছিলাম। আমরা সকালে ঘুমের থেকে বাসি দেওয়ার সাথে সাথে মনে করেন ফজর নামাজের পরে, তখন নামাজ তখন আমাদের ছিল না, সকালে ফজর নামাজের পর বাসি দিলে সবাই যার যার কাপড় চোপড় পরে হাফ প্যান্ট আর গেঞ্জিটা পরে আমরা নিচে চলে আসতাম। পাহাড়ের উপরে ছিল অনেক, প্রায় ধরেন 5-6 মিনিট সময় লাগতো নিচে নামতে। নেমে আমরা এখানে, তো ওইখান থেকে আমরা সকালে দৌড়াতাম, 2-3 মাইল দূরে আবার আসা যাওয়া করতাম। করার পরে পাহাড়ি পথেই দৌড়াতেন? হ্যাঁ, পাহাড়ের রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে দৌড়াতে দাঁড়ায় আসার পরে কইতো যে 5 মিনিট রেস্ট। 5 মিনিট আমরা রেস্ট নিতাম। রেস্ট নেওয়ার পরে ওই চা
আর রুটি দুটো দিত। তো খাওয়ার পরে এরপরে হয়তো আবার বাসে দিত, ফলিংয়ে চল গেছি। যাওয়ার পরে প্র্যাকটিক্যাল ট্রেনিং, হয়তো কোনো দিন প্রথমে একদিন হয়তো মনে করেন যে গ্যানেট ট্রেনিং দিছে, গ্যানেটটা কীভাবে ছাড়তে হয়, কীভাবে গ্যানেট ধরতে হয়, গ্যানেটটা ছাড়ার পরে কী অবস্থা যেতে হবে, সব কিছু এটা আমাদের উপরে তারা নির্ভর করতো। তো এটা শিখে উনি আগে দেখাই দিত, এরপরে ওনারটা আমরা ফলো করে আমরা এমনি গ্যানেট কিন্তু ব্রাস্ট হতো। যে গ্যানেটগুলো দিত এইগুলো ব্রাস্ট। কোনো দুর্ঘটনা ঘটেছে? না না, এরকম কোনো দুর্ঘটনা তখন আমাদের নেই। কারণ দুর্ঘটনা করার আগেই ওনার সামনে তো একটা ছিল, ব্রেকেট ছিল, যেহেতু এদিকে নাচটা, কারণ অনেক ছেলেপিলে হয়তো বুঝতে পারে নাই, শোয় নাই, হয়তো তাদেরকে উপর আক্রমণ হয়তো অ্যাটাক করতে পারে, এই জন্য একটা ছিল, বাধা ছিল। তো যার জন্য এখানে কোনো দুর্ঘটনা হয়নি। তারপরে এটার পরে আবার আমরা চলে যেতাম উপরে, উঠতাম, উপরে 1 ঘন্টা রেস্ট নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার বাসে দিত, বিকেল আবার আসতাম। আসার পরে এইবার রাইফেল ট্রেনিং, রাইফেল কান্দে নেওয়ার পরে আপনি এমনি দৌড়াইতে, তারপরে আবার রাইফেল পজিশন, লাইন পজিশন, সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, এইগুলো নিয়ে দিত। এরকম বাজে আমাদের 1 সপ্তাহ চলে যেত। তারপরে গিয়ে প্র্যাকটিক্যাল ফায়ার করো। এখন একজনের গুলি দিয়ে দিত, একটা পোস্টার লাগাই দিত, ওই পোস্টারে যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এরকম তারা একটা আনন্দ দিত আর কি আমাদেরকে, যে পুরাই গ্রুপ চলে যেত। এখানে আমার ইনস্ট্রাকশন যে ছিলেন তিনি 2 জন ছিলেন, আবার আরেকটা প্লাটুনে আরও 2 জন, আরেকটা প্লাটুনে আরও 2 জন, ঠিক এরকম আছে ভাগ করে, এক জায়গায় কিন্তু সবার নেই, এটা ভাগ করে থাকতো। হয়তো দেখা গেলে এই পাহাড়ের চিপায় আমরা আছি, আরেক পাহাড়ের চিপায় আরেক গ্রুপ আছে, আরেক পাহাড়ের চিপায় আরেক গ্রুপ আছে, তো সামনে তো অনেক বড় পাহাড় আবার কাটা আছে, গুলি কিন্তু আবার উপরে যে অন্যখানে যাবে সেরকম কোনো পথ নেই, গুলি ওই পাহাড়ের ভিতরে মাটির ভিতরে ঢুকে যাবে, এরকম ধরনের একটা ইয়ে ছিল আর কি। আর পাহাড় তো ওইখানে সব পাহাড় ছাড়া কোনো, আর সামান্য একটু সমতল যেটা ছিল ওইটাই আমরা ব্যবহার করতাম ইয়েতে। তো পাহাড়ের জন্য ওইখানে এরকম করে 1 মাস ট্রেনিং, 28 দিন হওয়ার আগে তখন বললো, আজকে বলে কয় হ্যাঁ আজকে মানুষ দেব, মানুষ মারতে হবে। আমরা কই আরে খাইছি রে, এটা আবার কী ধরনের, কোন মানুষ মারবে? কিন্তু ওই দেখা গেছে মূর্তির মতন বানাই থিয়ে দিচ্ছে, কয় এটা ইয়া করবে, ওরা তার করতে মানুষ টান দিত, ওই যে রেল লাইনের মতন ছিল, ওই টানটা নিয়ে যেত, কই এটা গুলি করতে হবে, এই যে মানুষটা যাচ্ছে এর গুলি করতে হবে। তখন আমরা এটা পেয়ে গুলি করতে হয়ে যেতাম। তো এর মধ্যে একজন ছিলেন এই ঘাতক, মানে সে গান গাইত, আমাদের সাথে একজন, কি নাম মনে আছে? নামটা মনে নেই। সে তখন কইতো যে যার যার খারাপ লাগে আসো আমরা একটা গান শুনি। তখন উনি আমাদের ব্যারাকের সামনে জায়গা আছে, তো বিরাট জায়গা থাকতো, তো ওইখানে গিয়ে উনি হাতের তালি দিয়া গান গাইতো, নাহলে পাতিলা, একটা ছোট্ট পাতিলা নিত না, একটা কিনে দিত, যে গান টান দিত, উনি একটা মারফতি গান গাইতো। উনি এই যে বাংলাদেশের গান নিয়েই উনি নিজেই বলতো, যেরকম ওই গান গাইতো, আমার সোনার বাংলা, এরকম বাজে অনেকগুলো গান গাইতো। তখন যার যার ভালো লাগতো তখন গানটা শুনতো, এটাই আমার মানে বিনোদন ছিল। এই আর কোনো বিনোদন, এটা কি সন্ধ্যার পর হতো? এটা সন্ধ্যার পরে, তখন আর কোনো আমাদের সন্ধ্যার পরে আমরা নিচে নামতে পারতাম না, তখন নামাতে দিত না। তখন বলছে সন্ধ্যার পরে কেউ নামবে না, কারণ পড়ে যাবে, পড়লে আর তোমার বিশ্রে পাবে না। আর একটা ইয়ে ছিল, আমরা যেখানে থাকতাম এটা ধরেন মনে টিলার উপরে অনেক লম্বা, কই যদি তুমি নিচে পড়ে যাও, ওইদিকে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে আর বিশ্রে পাওয়া যাবে না, কাজে উঠতেও পারবে না, কারণ এত জঙ্গলে দিয়ে তোমরা আসতেও পারবে না, কাজে তোমরা সাবধান। আমরাও তখন একটু ভয়ে আমরা যেতাম না, মতন করা ছিল। ওইটার ভিতরে বাঁশের মাচাং ছিল, মাচাঙের ভিতরে আমরা থাকতাম, একটা কার্পেটের মতন ছিল, একটা বাড়িতে সহজ ব্যাপার ছিল, সব কঠিন ছিল। তো কঠিনটা আবার আমাদের কাছে লাগতো না, কারণ কি আমরা একটা নতুন একটা ইয়াতে যাচ্ছি, কি কয়, দেশ স্বাধীন করার জন্য নতুন একটা পদক্ষেপ, ফায়ারিং করা, গুলি করা, এই করা, মানুষ আগে পিস্তল দিয়ে ফায়ার করা, এটা আমরা শুনতাম, নিজেরাই করি। আমাদের এটা মনে হয় আরও একটা ইয়ে ছিল, আনন্দ ছিল। সে আনন্দের মধ্যে থেকে কষ্টের জিনিসটা আমরা কষ্ট করতাম, বুঝতাম না। যেন একটা গ্যানেট যদি ফুটতো তো মনে হয় আমাদের একটা আনন্দ হতো, যে কী একটা ফুটাইছি, আমি এই করছি, আমাদের মধ্যে খুব একটা প্রফুল্ল আমরা ছিলাম আর কি। আপনারা তো যেহেতু ভারতে চলে গেছেন, আপনি চাইলে ওইখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেন, আপনি জীবনকে সেভ করতে পারতেন, কিন্তু আপনি একেবারে মুক্তিযুদ্ধ করবেন বলে ট্রেনিংয়ে গেলেন। এটা কেন, মানে কোন মানসিক
চিন্তা থেকে আপনি এটা মানসিক চিন্তা। যখন আমাদের বঙ্গবন্ধু বলছিলেন, তখন তো বঙ্গবন্ধুর নাম ছিল না, আমরা শেখ মুজিবুর রহমান বলতাম। শেখ সাহেব যখন আমাদেরকে বলছিল যে এইবার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এইবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তখন উনি একটা বলছিলেন, আমরা পোস্টারে পেয়েছিলাম যে আমাদের এখানে কাগজের দিস্তা 4 টাকা হওয়া উচিত, অথচ এখানে আমরা 1 টাকা দিস্তাটা কাগজ পাই। পাকিস্তানে যায় আমাদের কাগজ কর্ণফুলি থেকে পাকিস্তানে গিয়ে ওইখানে ব্যস্ত 4 টাকা, 1 টাকা চাইয়া 4 আনা, আর আমরা কিনে 8 আনা 1 টাকা। এই যে আমাদের একটা ছাত্র জীবনে যে একটা ছিল, উদ্যোগ ছিল, এবং আমরা যে দেশটাকে স্বাধীন করলে আমরা যে একটা সার্বভৌমত্ব পাবো, আমরা স্বাধীনভাবে চলতে পারবো, দেশটা যে একটা স্বাধীন হবে, ভালো একটা সমাজ পাবো, এটাই আমাদের মনে ছিল বেশি। আবার যে আমরা এখানে দেশ স্বাধীন করবো, এই আমরা যে মরবো, যে আমরা যে বাঁচবো, দেশ স্বাধীনতা পাবো, আমাদের মরতে হবে, গুলি লাগলে আমরা মরে যাবো, এরকম আমাদের কোনো ছিল না। আমরা দেশ স্বাধীন করবো, এটাই আমাদের পথ ছিল, মূল টার্গেট ছিল। যখন আমরা শপথ নিই ওইখানে যাওয়ার পরে, শপথের ভিত্তিতে আমরা এটাই শপথ কি প্রথম দিন একদম শপথ নিয়েছিল। আইব ওস্তাদ আমাদেরকে শপথ নিয়েছিল যে হাতিমারা ক্যাম্পে। তখন বলছিল যে তোমরা যদি দুর্বল হও তাহলে আইসো না, তোমাদের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, থাকো, অসুবিধা নেই, কিন্তু যারা নাকি দেশের জন্য মরতে চাও বা স্বাধীন করতে চাও তারা আসো। তখন আমরা সবাই